আচ্ছা, শুরুর দিকে দুই একটা কথা মানে খুব ইম্পর্টেন্ট, এবং শুরুর দিকে এই অংশটা সবার আসে, মানে আসতে পারে। তো শুরুতে তোমাদের বিজ্ঞানী বার্জেলিয়াসের কথা আছে, অর্গানিক কেমিস্ট্রি কি নিয়ে রিলেটেড এটা একটু কথা বলা লাগবে। শুরুতে দেখা গেছে, আমরা একটু চিন্তা করি, শিক্ষা পরীক্ষা পড়ছিলাম না আমরা? শিক্ষা পরীক্ষায় দেখছিলাম সোডিয়াম, গাঢ় সোনালী, এখনো পড়ি নাই, বাট তোমরা এইচএসসি এর জন্য পড়ছো আর কি। সোডিয়াম গাঢ় সোনালী বর্ণালীতে, ক্যালসিয়াম ইটের মতো বর্ণালীতে, এরকম কিছু আমরা বর্ণালী পড়ছিলাম। সো প্রত্যেকটা এলিমেন্টকে যদি পোড়ানো হয়, এটা একটা কালার দেয়। ঠিক তেমনি কার্বনকে পোড়ালে এটাও একটা কালার দেয়, ওটা হচ্ছে কালো। তুমি দেখবা কোনো কিছু যদি পোড়ানোর পরে কালো হয়, তুমি এটা বলতে পারো যে হ্যাঁ, এটা কার্বন দিয়ে তৈরি। তুমি যখন একটা গাড়ির পেছনে তাকাচ্ছ, ওখান দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে, এটা কার্বনের তৈরি। কাগজ পোড়ালে কালো হচ্ছে, কার্বনের তৈরি। লাকড়ি পোড়ালে কালো হচ্ছে, কার্বনের তৈরি। তোমাকে পোড়ালেও কালো হচ্ছে, তুমিও কার্বনের তৈরি। সো এখানে যে পয়েন্টটা, যে বডির মধ্যে প্রতিনিয়ত ধরো ইউরিয়া তৈরি হচ্ছে, আমরা যখন রেচন পড়বো তখন দেখবো। এছাড়া অনেক কিছুই তৈরি হচ্ছে যেগুলা ল্যাবে তৈরি করা একদম ইম্পসিবল ছিল। এজন্য বিজ্ঞানী বার্জেলিয়াস বলছিল যে জৈব যৌগগুলা মানে হচ্ছে কি, আমরা জানি হচ্ছে কার্বন কেন্দ্রিক যে যৌগগুলা, কার্বনের যৌগগুলা, এই কার্বনের যৌগগুলা নিয়ে কখনো বডির বাইরে তৈরি হতে পারে না। এটাকে প্রাণশক্তি মতবাদ বলে। ওরই ছাত্র এই মতবাদটা খণ্ডন করছে, ও নিজে তৈরি করছে। এখানের মধ্যে যে পয়েন্টটা পড়া লাগবে, ফ্রেডরিক ভোলার কি থেকে আবিষ্কার করছে, লেড সায়ানাইড থেকে ও অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চাচ্ছিল। তো অ্যামোনিয়াম সায়ানাইড একটু করে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, এরকম NH4 এর এখান থেকে H2 দুইটা, এই CNO সি ডাবল বন্ড ও N ছিল, ওইখানে H দুইটা গেছে। তাহলে চিন্তা করে দেখো, H দুইটা ওদিকে গেলে H2 H2। এভাবে ফার্স্ট সে ইউরিয়া তৈরি করছে, এবং প্রাণশক্তি মতবাদ খণ্ডন হয়েছে। ও বলতেছে ল্যাবরেটরিতেও তৈরি করা যায়, এজন্যই তাকে জনক বলা হয়। আচ্ছা, এই জনক সাইডটা খুব ইম্পর্টেন্ট। প্রাণশক্তি মতবাদ খণ্ডন এগুলো মাথায় থাকে, প্রাণশক্তি মতবাদও না মাথায় থাকে। এখানের মধ্যে বার্জেলিয়াসের নেক্সট ইম্পর্টেন্ট বিষয়টা যে সমানতা নিয়ে তার কথাটা আছে। আচ্ছা, তাহলে বার্জেলিয়াস বোলার এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা বললাম। কেকুল কার্বনের যোজনী তত্ত্ব একটু করে রিডিং দিতে পারো, আসবে না? কোব ইম্পর্টেন্ট। কোব এটা সামনেও আমরা পাবো, কোবেরটা আমরা মাথায় রাখবো, এসিটিক অ্যাসিড সিনথেসিস। কোব অ্যাসিটিক অ্যাসিড সিনথেসিস। অ্যাসিটিক অ্যাসিড বলতে কি বোঝায়? CH3COOH। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড সিনথেসিস, প্যারাসেলসাস অ্যালকোহল। আচ্ছা, প্যারাটা আমরা কিভাবে মনে রাখতাম? আমরা প্যারাইটালটা মনে রাখছিলাম বোটানির ক্ষেত্রে। প্যারা দিলে দিতে লাশ বানায় ফেলতেছে, লাউ শশা। ঠিক আছে, এখানে প্যারা দিলে অ্যালকোহল খায়, এই টাইপের মনে রাখতে পারো, বাট তোমাদের ওয়ে থাকতে পারে, সমস্যা নেই। লসমিথ লাগবে না। উইলিয়ামসন ইথার সংশ্লেষ, উইলিয়ামসনের ইথার সংশ্লেষটা পড়বো। এছাড়া যত নাম দেওয়া রিয়েকশন আছে, ওদের ফাইনাল প্রোডাক্টও লাগবে। ও গ্রিগনার্ড, তারপর হচ্ছে উডস, সবগুলারই ফাইনাল প্রোডাক্ট লাগবে। গ্রিগনার্ড অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ফার্স্ট যতগুলো নাম আছে, একটা কাজ করবো, এখানে আমি মোটামুটি কম বেশি আনছি। এছাড়া যতগুলো নাম আছে ইম্পর্টেন্ট হইলে আমরা সবগুলা এই একটা চার্টে নিয়ে আসবো। আচ্ছা, নেক্সট, শুরুর অংশটা যাওয়ার পরে আমরা নেক্সট কি নিয়ে কথা বলবো? ফ্রি রেডিক্যাল। আচ্ছা, ফ্রি রেডিক্যালে আসার আগে আমি আরেকটু অর্গানিক কেমিস্ট্রিটা কি, আমরা যেহেতু বুঝছি যে কার্বনের গায়ে কোনো কিছু লেগে যদি শুরু হয়, ওটাকে আমরা বলতেছি অর্গানিক কেমিস্ট্রি। এখন কার্বনের চারটা হাত, চারটা হাত, এখন কার্বনের চিন্তা করে দেখি তো, এই এখানে কার্বনের চারটা হাতে কয়টা জিনিস লাগতে পারে, ওটারও একটা চার্ট আছে। তো মনে রাখা লাগবে, কার্বনের চারটা হাতে সেক্সোফোন, এই ছয়টার যে কোনো চারটা লেগে আলটিমেটলি যদি কোনো কম্পাউন্ড ফর্ম করে, ওটাই অর্গানিক কেমিস্ট্রি বলা হচ্ছে। তো এখানে যদি তুমি দেখো, এস এক্স, এক্স মানে হেলোজেন, আমরা জানি এটা সালফার, এটা ফসফরাস, এটা হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এটা আমরা জানি। তো এইটা যদি মাথায় রাখো, অর্গানিক কেমিস্ট্রির বিষয়টা হয়ে চলে গেল। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে, জৈব যৌগের ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে শুরুর দিকে। যে জৈব যৌগ ধরি, আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের সাথে আরেকটা সোডিয়াম ক্লোরাইড লাগাইলাম, এটাকে আমরা বলি কিন্তু 2NaCl। কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে আমরা জানি যে একটা চেইনের সাথে যখন আরেকটা চেইন লাগে, এটা সম্পূর্ণ আলাদা একটা কম্পাউন্ড হয়ে যায়, সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা বুঝতেছি যে চেইন বড় হওয়ার সাথে সাথে এটা অন্যরকম বড় হচ্ছে। আচ্ছা, আবার জৈব যৌগের ক্ষেত্রে আরো একটা জিনিস দেখা যায়, একটা চেইন ধরলাম আমরা, সি 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 সি, এরকম চারটা কার্বন আছে একটা চেইনে। যদি এটা এরকম নিচে চলে যায়, মানে হচ্ছে কি চেইনটা একটু চেঞ্জ হয়, চেইনের চেঞ্জ হলে এটাকে সমানো বলতেছি, ওকে, বাট সমানোর মাধ্যমেও কিন্তু অন্য একটা আকারে চলে যাচ্ছে। লাইক এটা বিউটিন থাকলে এটা আইসোবিউটিন হয়ে যাচ্ছে, এক্সেপশনাল হয়ে যাচ্ছে। নেক্সট,
এতটুকু বোঝার পরে আমরা দেখি তো এই দুইটা পাইলাম। আরেকটা হচ্ছে কি, এই কার্বন বাদে অন্য কোন সাবস্টেন্স সি এর সাথে ধরো আমরা সি লেগে লেগে অনেক বড় চেইন তৈরি করতেছি, অন্য অন্য কোন সাবস্টেন্স কিন্তু এরকম চেইন ফর্ম করে না। লাইক অক্সিজেন 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 এভাবে কখনো চেইন ফর্ম করতে দেখা যায় না। কারণ কারণ হচ্ছে এটার বন্ডটা অনেক দুর্বল, এবং আমরা জানি বাতাসে অক্সিজেন ভেসে বেড়াচ্ছে। তো যখনই সি সি বন্ডটা হচ্ছে, এট দ্য সেম টাইম সিও বন্ড হওয়ার চেষ্টা চলতেছে, এটাকে ভেঙে সিও বন্ড হওয়ার চেষ্টা চলতেছে। তো যদি সিও বন্ডের থেকে এটা স্ট্রং বা সমানের কাছাকাছি হয়, তাহলে হচ্ছে এটা টিকতে পারবে। তো দেখা গেছে অন্য সব বন্ড, এন এন বন্ড বা ও ও বন্ড সবগুলো হচ্ছে ভেঙে যাওয়ার মতো, বাট সি সি বন্ডটা হচ্ছে গিয়ে অনেক স্ট্রং। এই বন্ডের এনার্জিটা পড়ে নিতে পারো 347 অর সামথিং, এই এনার্জি গুলো পড়ে নিতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে এখানের মধ্যে এত কথা বলার মূল কারণ হচ্ছে এখানের মধ্যে তিনটা তিনটা ইয়া পাওয়া যায়, যে তিনটা কারণে কারণ অর্গানিক অর্গানিক সাবস্টেন্স গুলো অনেক বেশি বেশি পাওয়া যায়। কারণ তিনটা আমরা এক বলতে পারি কেটিনেশন। কেটিনেশন মানে কার্বন একটা আরেকটার সাথে লাগতেছে, জোড়া লাগতে লাগতে বড় হচ্ছে, কেটিনেশন এক। 2 নম্বরে আমরা বলতে পারি আইসোমারাইজেশন, আইসোমারাইজেশন। আরেকটা কথা বলতে পারি এখানে 3 নম্বরে পলিমারাইজেশন, মানে একটার সঙ্গে আরেকটা লেগে পলিমার ফর্ম করতেছে, একটা ইউনিটের সঙ্গে আরেকটা লেগে মনোমার থেকে পলিমার হচ্ছে। এই তিনটা কারণে অর্গানিক সাবস্টেন্স প্রায় কতটুকু পাওয়া যায়, 80 লাখের কাছাকাছি পাওয়া যায়, যেখানে ইনঅর্গানিক শুধুমাত্র 1 লাখের কাছাকাছি। এই দুইটা পয়েন্টও পরীক্ষায় আসে, কত লাখ থেকে কত লাখ আছে, একটা চার্ট আছে, ওই দুইটা চার্টই পড়া লাগে। নেক্সট নেক্সট এই চার্টের মধ্যে আরেকটা জিনিস পড়া লাগবে, অর্গানিক কেমিস্ট্রির গলনাঙ্ক কত কম বা বেশি, ইনঅর্গানিকের গলনাঙ্ক কত। আরেকটা জিনিস যেটা পড়া লাগবে, এখানে বন্ধনটা কিরকম। আমরা বন্ধনটা জানি, অর্গানিক সাবস্টেন্স মানেই হচ্ছে সমযোজী, সমযোজী মানে কি অর্গানিক সাবস্টেন্স। আচ্ছা, আর আহ, অ- এটা আয়নিক হতে পারে, সমযোজী হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর অর্গানিক মানে সমযোজী, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এইবার আমরা আরেকটু বেসিক কথাবার্তা বলে আমরা মেইন টপিকে ঢুকে যাব। আরেকটু বেসিক কথাগুলো হচ্ছে গিয়ে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল থেকে প্রথমে জিনিসটা কি আমরা বুঝবো, দেন আমরা বেসিকটাই যাব, যে আমরা কি প্রশ্ন আসে ওগুলাই যাব। ফ্রি রেডিক্যাল মূলত কি, আমরা কার্বনের উদাহরণটা দেখি, কার্বন ফ্রি রেডিক্যালটাই দেখি। কার্বনে আমরা জানি হচ্ছে 6টা ইলেকট্রন আছে, লাস্ট শেলে 4টা ইলেকট্রন আছে। এখন কোন ভাইয়া কারণে তাহলে আমরা কি দেখতেছিলাম, যে কার্বন ফ্রি রেডিক্যাল বলতে আমরা চারটা ইলেকট্রন আছে লাস্ট শেলে। এখানে যদি আমরা হিট দেই, দেখা যায় হচ্ছে এর বাইরেও তো শেল আছে, আমরা ওটাকে ডট ডট দিয়ে দেখালাম। ওই এই শেল থেকে বের হয়ে সামনের শেলে চলে যায়, কারণ হচ্ছে আমরা জানি হিট দিলে শেল চেঞ্জ করে ইলেকট্রন। এখন আমরা চিন্তা করি, এটা এখন ফ্রি রেডিক্যাল হিসেবে কাজ করতেছে, অনেকটা ধাতুর মতো কাজ করতেছে না। লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, সে এটা ছেড়ে দিবে, এরকম একটা ধাতুর মতো কাজ করতেছে না। আর আমরা জানি ধাতু অনেক বেশি সক্রিয়। তাহলে ফ্রি রেডিক্যাল কি বেশি সক্রিয় হবে নাকি কম সক্রিয় হবে? অবশ্যই অনেক বেশি সক্রিয় হবে। এটা ট্রু ফলসে আসে, বেশি সক্রিয়। আরেকটা পয়েন্ট যেটা পরীক্ষায় আসে, এটা হচ্ছে চার্জ। ফ্রি রেডিক্যালের কি চার্জ আছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা ট্রু ফলসে আসবে। এটা হচ্ছে, দেখি এখানে যতগুলো ইলেকট্রন ছিল, মানে এখানে ভিতরে কিন্তু 6টা প্রোটন আছে, তার মানে ইলেকট্রনের নাম্বার যদি চেঞ্জ হয়, সেই মুহূর্তে এটা কি হয়ে যাবে, চার্জ হয়ে যাবে। কিন্তু ইলেকট্রন প্রোটন সমান থাকলে কখনো চার্জ হবে না। এন কি ইলেকট্রনের নাম্বার চেঞ্জ হয়েছে, শেল চেঞ্জ হয়েছে, নাম্বার কিন্তু চেঞ্জ হয় না। সো এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট, ফ্রি রেডিক্যালের কোনো চার্জ নাই। আচ্ছা, এই দুইটা পয়েন্ট থেকে প্রশ্ন আসে। যাক, ফ্রি রেডিক্যালের বিষয়টা গেল, এখন ফ্রি রেডিক্যালের নেক্সট টপিকটাই আমরা ঢুকি। এটাও একদম বেসিক কিছু কথাবার্তা। বিভাজন। বিভাজন কিরকম হচ্ছে, প্রত্যেকটা বন্ডের মধ্যে ইলেকট্রন আছে আমরা জানি। এখন এই ইলেকট্রনটা কি দুইজনই টানতে থাকে, দুইজনই টানতে থাকে, দুইজনই টানতে থাকে। এবং যদি দুই সাইডে সেম জিনিস থাকে, যাদের ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাহলে তাদের ভগ্ননটা হয় সমানে সমান, এটাকে বলা হয় সুষম বিভাজন। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির যদি ডিফারেন্স থাকে, যেমন কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, ক্লোরিনের বেশি, যদি ক্লোরিন নিয়ে যায় তাহলে ক্লোরিন অবশ্যই নেগেটিভ হয়ে গেছে, কার্বন পজিটিভ হয়ে গেছে, এটাকে বলা হয় বিষম বিভাজন। এট দ্য সেম টাইম আমরা যদি আবার দেখি, এখানে ক্লোরিন হচ্ছে ধরো তোমার 3, আর কার্বন হচ্ছে 2.5, আবার এখানে কার্বন হচ্ছে 2.5, হাইড্রোজেন হচ্ছে 2.1। তাহলে এখানের ইলেকট্রনটা কার্বন নিয়ে নিবে না, কার্বন নিয়ে নিবে, আর এখানে হাইড্রোজেনটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি কার্বনের পার্শিয়াল পজিটিভ হওয়ারও ক্ষমতা আছে, পার্শিয়াল নেগেটিভ হওয়ারও ক্ষমতা আছে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার চার্টটা আমি লিখে দিছি। এখন সুষম আর অসম বিভাজন আমি বুঝছি, ইলেকট্রন যদি কেউ একজন টেনে নেয়, তাহলে এখানের মধ্যে আমরা অলরেডি বলে ফেলছি, এর ক্ষেত্রে কোনো চার্জ দেখা যাবে না, দুইজনই একটা করে ইলেকট্রন নিয়ে সরে যাবে। এর ক্ষেত্রে দুইটা ইলেকট্রনই কার্বন নিবে,
আর ক্লোরিনের কাছে কোনো ইলেকট্রন থাকবে না, সরি সরি, দুইটা ইলেকট্রনই ক্লোরিন নিবে, কার্বনের কাছে কোনো ইলেকট্রন থাকবে না, কার্বন তাই হয়ে যাবে পজিটিভ আর এটা হয়ে যাবে নেগেটিভ। এটার ক্ষেত্রে ঠিক উল্টা, এটা হয়ে যাবে নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। যাক, এরপরে এই টপিকটা বুঝলে এবার আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক আসছে, কার্বো ক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন। এখান থেকে পরীক্ষায় আসে। তার আগে আমি আবার একটু করে বলে দিই যে ক্লোরিন থেকে টেনে নিচ্ছে, এজন্য ক্লোরিন নেগেটিভ, কার্বন পজিটিভ। এখন আমরা বলছিলাম যে কার্বনের পজিটিভ নেগেটিভ দুইটা হওয়ারই ক্ষমতা আছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব যে কার্বন আছে, এখন শুধু আমরা নেগেটিভ না পজিটিভ নিয়ে কথা বলবো। আর কার্বন পজিটিভ হলে এটাকে কি বলা হবে? আমরা জানি পজিটিভ মানেই ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন। এটাকে অন্য নামেও ডাকা হয়, নামটা দেখে নিব আমরা, ঠিক আছে? কার্বোক্যাটায়নের যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা সক্রিয়তা কম, স্থায়িত্ব কম, খুব বেশি বার পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা একটু চিন্তা করব যে কিভাবে সক্রিয়তা ক্রমটা চেঞ্জ হচ্ছে। আরেকটা জিনিস চিন্তা করব, আমরা কখনো স্থায়িত্ব ক্রম মুখস্থ করব না, আমরা সবসময় সক্রিয়তা ক্রমটা মনে রাখবো। সক্রিয়তা ক্রম থেকে আমরা কি করব? স্থায়িত্ব ক্রমটা মনে রাখবো, যেটা সক্রিয় বেশি ওটা স্থায়িত্ব কম, এইভাবে মনে রাখবো। আচ্ছা, চিন্তা করি পজিটিভ আয়ন, তার মানে যার যত পজিটিভিটি থাকবে, যার যত পজিটিভিটি থাকবে সে তত বেশি রিয়েক্ট করতে পারবে না। ধরলাম এখান থেকে কার্বনের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা জানি যে আমরা পড়বো সামনে আর গ্রুপ মানে হচ্ছে CH3, অ্যালকাইল গ্রুপটা, হ্যাঁ, অ্যালকাইল গ্রুপটা হচ্ছে ইলেকট্রন ডোনার, ইলেকট্রন দেয়। তাহলে এখান থেকে বলা যায় না যে 3 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি মানে হচ্ছে এটার সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে? তাহলে আমরা দেখতেছি 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকলে এটার মধ্যে ইলেকট্রন দিচ্ছে, এটাতেও ইলেকট্রন ডোনার, ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ইলেকট্রনটাকে ঠেলে দিচ্ছে এদিকে। এই যে ইলেকট্রনটাকে ঠেলে দিচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি না এই এটা এখানে যে কার্বনটা আছে ওটার পজিটিভিটি লাস্ট যে কার্বনটা আছে ওটার থেকে কম, কারণ লাস্ট কার্বনটাতে কেউ কিন্তু ইলেকট্রন ঠেলে দিচ্ছে না। দ্যাটস ওয়াই এটাকে যদি আমরা 4 পজিটিভ ধরি, এটার সঙ্গে যখন একটা আর লাগছে তখন তার পজিটিভিটি কিছু কমে গেছে। ঠিক আছে, এই 4 পজিটিভ মানে এটা জাস্ট বোঝানোর জন্য দিছি, মূলত একটা পজিটিভই দেখানো হয়। তাহলে 3টা কমে গেছে একটু পজিটিভিটি, তারপর যখন আরেকটা আর লাগাইছি 2 ডিগ্রি বানাইছি আরেকটু কমে গেছে, 3 ডিগ্রি যখন লাগাইছি তখন এটা পজিটিভিটি সবচেয়ে কমে গেছে। তাহলে আমরা বলতে পারি না এই পজিটিভিটি যার যত বেশি সে তত বেশি সক্রিয় হবে, সে তত বেশি চাবে নেগেটিভ যে আছে তার সাথে অ্যাটাচড হতে। দ্যাটস ওয়াই আমরা কি দেখতেছি, এক এই কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তা সবচেয়ে বেশি কার? CH3, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে সক্রিয়তা সিরিজটা আমরা খালি মনে রাখবো 1 2 3 হচ্ছে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজ। তাহলে স্থায়িত্ব সিরিজ যদি পরীক্ষায় আসে 3 2 1 দিয়ে আসা যাবে না? স্থায়িত্ব সিরিজ হচ্ছে 3 2 1। সাইনটা দেখবা কিভাবে দিচ্ছে, এটা দিচ্ছে না এটা দিচ্ছে দেখবা। আচ্ছা, তাহলে ঠিক উল্টা হবে কার্বো অ্যানায়নের ক্ষেত্রে। আমরা কার্বো অ্যানায়নটাও হালকা করে দেখে আসবো। এখানে যদি এত কথা পরীক্ষায় কখনো আসবে না, পরীক্ষায় কখনো ভুলে গেলে এই বেসিকটা ইউজ করবা, আর ভুলে না গেলে মোটামুটি 1 2 3 3 2 1 এটাই পরীক্ষায় আসে, মেডিকেল পরীক্ষায়। যাক, আমরা নেক্সট পার্টটাই যাই। নেক্সট পার্টটা হচ্ছে কার্বো অ্যানায়ন। কার্বো অ্যানায়নও সেম জিনিস, আমরা বলছি হাইড্রোজেন থাকলে, যদি হাইড্রোজেন বলে কথা না, এমন কিছু একটা থাকে যেটা হচ্ছে তোমার ইলেকট্রন, যেটার ইলেকট্রন নেগেটিভিটি এটার থেকে কম, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, কার্বনটা নেগেটিভ হয়ে যাবে। এই পয়েন্টটা আমরা যখন বেনজিনের রেজোনেন্স পড়বো তখনও লাগবে। সো এই পয়েন্টটা আসলেই খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, আমরা বুঝলাম। তাহলে কার্বো অ্যানায়ন, অ্যানায়ন মানে নেগেটিভ, এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে দেখি একটু, যদি এখানে কার্বনের শর্ত হলো ইলেকট্রন নেগেটিভ হতে হবে, তাহলে নেগেটিভ হতে হলে আমরা দেখি তো কোথায়, না এখানে আসে নাই, নিচে কেটে গেছে ছবিটা তোলার সময়। যাক, আমরা এখান থেকে দেখে ফেলি। যদি নেগেটিভ হতে হয়, চিন্তা করি তো, 3 ডিগ্রি যখন হবে, আর আমরা জানি আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনার সরি, তাহলে এই এরা ইলেকট্রন দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে, তিনজন তিনটে ইলেকট্রন, আলটিমেটলি অনেক নেগেটিভ হইলো। ঠিক আছে, যখন 2 জন থাকবে তখন আরেকটু কম নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভিটি থাকবে। তারপর আরেক আরেক যখন আরেকটু কমবে তখন আরেকটু কম নেগেটিভিটি, যখন একটা আরো থাকবে না তাহলে ইলেকট্রন ডোনার নাই, তাহলে এটা নেগেটিভিটি সবচাইতে কম। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে এটা সবচাইতে বেশি নেগেটিভ, ওটার সবচাইতে বেশি তাড়না থাকবে পজিটিভ কারোর সাথে অ্যাটাচড হওয়ার জন্য। এই পজিটিভ কারোর সাথে যে অ্যাটাচড হওয়ার তাড়না, তাহলে এটার সক্রিয়তা সবচাইতে বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপর হচ্ছে CH3, সবচাইতে সক্রিয়তা বেশি এটার, তারপর এটা, তারপর এটা। এখন স্থায়িত্ব যদি বলা হয়, ঠিক উল্টায় দিলে স্থায়িত্ব হয়ে যাবে না? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তারপর হচ্ছে গিয়ে এই এদিকে হচ্ছে CH3।
বা এটাকে যদি সাইনটা চেঞ্জ করে দাও তাহলেও স্থায়িত্ব হয়ে যাচ্ছে। যাক, আমরা এখন জাস্ট এই সব কথা বললাম, যদি ইনকেস পরীক্ষায় ভুলে যাও তখন মনে রাখার জন্য। তাহলে আমরা কিচ্ছু মনে রাখবো না, আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো এখন পর্যন্ত, যে কার্বোক্যাটায়ন শুধু পজিটিভটার জন্য হিসাব রাখবো, যে সি প্লাস হলে এটা সক্রিয়তা ক্রম কিরকম হয়। সি প্লাস হলে এটা সক্রিয়তা ক্রম কিরকম হয়, এটার সাথে আর যুক্ত হলে সক্রিয়তা কমতে থাকবে। তাহলে এটা সক্রিয়তা ক্রম হবে 1 2 3। ঠিক আছে? আচ্ছা, এখন সক্রিয়তা ক্রম যদি এটা হয়, এটার স্থায়িত্ব ক্রম কি হবে? 3 2 1। আচ্ছা, তাহলে এই কার্বোক্যাটায়নের ঠিক অপোজিটটা হয় কি? কার্বোঅ্যানায়ন। তাহলে আমরা বলতে পারি না কার্বোঅ্যানায়নের সক্রিয়তা ক্রম হবে 3 2 1 আর স্থায়িত্ব ক্রম হবে 1 2 3। 1 2 3 বলতে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির কথা বলতেছি। সো আমরা কিচ্ছু মুখস্থ করবো না, নিচের এগুলা একদমই পড়বো না, আমরা খালি একটার সক্রিয়তা মনে রাখবো, বাকি সবগুলা এই একটা থেকে মনে রাখবো। সবগুলো মুখস্থ করলে গোলমাল পাকায় যাওয়ার চান্স আছে। 123 ঘন্টাতে পড়ছিলা, 321 ঘন্টাতে পড়ছিলা, গোলমাল পাকায় যাওয়ার চান্স আছে। আরেকটা কথা এখন বলে নিই, সক্রিয়তার জন্য তোমার ধরো এমিনের সক্রিয়তা, অ্যালকোহলের সক্রিয়তা, এগুলাও আমরা পড়বো সামনে। তো আমরা করব কি, সবগুলা সক্রিয়তা একটা পেজে নিয়ে আসবো। ঠিক আছে? এখন পর্যন্ত আমরা একটা পেজে তাহলে লিখে ফেলবো কিসের কিসের সক্রিয়তা পড়লাম। আমরা কার্বন আয়ন এবং কার্বোক্যাটায়নের সক্রিয়তা পড়লাম। আচ্ছা, নেক্সট পার্টটাই যে এগুলা সবগুলা বেসিক, যে লাস্ট লাইনগুলো যেগুলো বলতেছি এগুলো পরীক্ষায় আসে সাধারণত। আচ্ছা, এটাও তো দেখে ফেলছি। নেক্সট নেক্সট ইলেকট্রন ডোনার। ওকে, এখন ইলেকট্রোফিলিক। আচ্ছা, এখানে একটু আমি পজ দিই। তাহলে কার্বোক্যাটায়ন আর কার্বো অ্যানায়ন এগুলা কি জিনিস আমরা বুঝছি। তাহলে একটা কার্বোক্যাটায়ন কি পজিটিভ চার্জের মতো কাজ করতেছে না? আবার আমরা বলতে পারি না একটা কার্বো অ্যানায়ন কিসের মতো? নেগেটিভ চার্জের মতো কাজ করতেছে। এখানে যে জিনিসটা ইলেকট্রোফিলিক আর ইলেকট্রোফিলিকের সাথে অনেকে ইলেকট্রোফোবিক বলে, এই জন্য এটা কেটে লিখে দিলাম নিউক্লিওফিলিক। ইলেকট্রোফোবিক বলে কিছু নেই। আচ্ছা, নিউক্লিওফিলিক আর ইলেকট্রোফিলিক কি জিনিস আমরা সবাই জানি। ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করলে, ইলেকট্রনের কাছে গেলে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক। নিউক্লিওফিলিক মানে হচ্ছে পজিটিভ কিছু টানে যদি যায়, এটা হচ্ছে নিউক্লিওফিলিক। এখন আমরা জানি অবশ্যই পজিটিভ জিনিস পজিটিভ নেগেটিভ কে টানবে, ইলেকট্রোফিলিক হবে, আর নেগেটিভ জিনিস নিউক্লিওফিলিক হবে। এই এতটুকু পর্যন্ত ইজি। এরপরে সাধারণত এটা পরীক্ষায় কখনো আসে না, পরীক্ষায় আসে এর পরের পার্টটা কি? অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন মানে কি? যে আমরা জানি লাস্ট শেলে 8টা থাকার কথা, কিন্তু যেসব কম্পাউন্ডের ক্ষেত্রে লাস্ট শেলে 8টা নাই, তাদের ক্ষেত্রে কি হবে? লাস্ট শেলে ইলেকট্রনটাকে টানার চেষ্টা করবে, এজন্য তারা ইলেকট্রোফিলিক। এগুলো তোমরা জানো, AlCl3 BF3, এগুলো নিয়ে খুব একটা কথা বলবো না, জাস্ট AlCl3 একটু দেখাই দিই। AlCl3 এর লাস্ট শেলে কয়টা? অ্যালুমিনিয়ামের 13টা, মানে হচ্ছে 3টা। আর ক্লোরিনের সাথে যদি একটা একটা ফিউজ করে তাহলে 3 3 6। আরো দুইটার অভাব আছে না? এই দুইটার অভাবটার কারণেই এটাকে বলা হচ্ছে অষ্টক সংকোচন। লাস্ট ছিল 8টার জায়গায় 6টা আছে। ঠিক আছে? এই জন্য হচ্ছে এটা ইলেকট্রোফিলিক। BF3 ও সেম, যেহেতু বোরন যেহেতু লাস্ট শেলে কয়টা আমরা জানি, বোরনের সাথে ফ্লোরিনটা হিসাব করলেই পেয়ে যাবো। এবার আমরা কার্বোঅ্যানায়নে, যে কার্বোঅ্যানায়নও সেম, এটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন টানবে? নেগেটিভ। এখানের মধ্যে দুইটা, একটা জিনিস হচ্ছে কি অষ্টক সংকোচন যদি এদিকে হয়, এখানে হবে অষ্টক সম্প্রসারণ। তাহলে অষ্টক সম্প্রসারণ কোথায় হয়? এরকম যত উদাহরণ পাবা সবগুলাতেই কি পাওয়া যাবে? কার্বোঅ্যানায়ন হিসেবে পাওয়া যাবে, লাইক IF7, PCl5। আমি একটা দেখাই, বাকিগুলা তোমরা দেখে নিতে পারবে। যেমন PCl5 যদি দেখে, পি এর লাস্ট শেলে আছে কয়টা? 5টা আমরা জানি, আর ফ্লোরিন যুক্ত হয়েছে 5টা। তো 5টা যদি ফ্লোরিন এখানে যুক্ত করে দাও, একটা দুইটা তিনটা চারটা 5টা। অষ্টক 8টা থাকার কথা, এখানে 10টা আছে না? তো অষ্টক সম্প্রসারণ যেখানে যেখানে হবে উদাহরণগুলো পড়া লাগবে, সেগুলাতেই তোমার কি হবে? কার্বো অ্যানায়ন হবে। কারণ কি? তারা পজিটিভ কে টানবে। এখানে এক্সেপশন একটা পয়েন্ট আছে, দেখো, লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন মানে কি? যাদের ক্ষেত্রে রিয়েক্ট করে না, এরকম লোন পেয়ার ইলেকট্রন আছে। এই পয়েন্ট গুলো পরীক্ষায় আসে। পরীক্ষায় কি আসে? অক্সিজেনের কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে, এইগুলো তোমরা জানো। লাস্টে যেমন পানিতে কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে, দেখো, পানিতে অক্সিজেনের 6টা আছে, হাইড্রোজেনের 2টা যুক্ত হইলো, তাহলে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে না? এটা পরীক্ষায় আসে। তাহলে লোন পেয়ার ইলেকট্রন থাকলে সে পজিটিভ কে টানবে। তারপর আরেকটা আসে, অ্যামোনিয়াতে কতগুলা লোন পেয়ার ইলেকট্রন আছে? ঠিক সেম, 5টা আছে। 5টার সঙ্গে 3টা যুক্ত করলাম, এই একটা কারোর সাথে রিয়েক্ট করতে, এই দুইটা কারোর সাথে রিয়েক্ট করতেছে না, তাহলে লোন পেয়ার ইলেকট্রন এখানে এক জোড়া, আর এখানে হচ্ছে 2 জোড়া। এখানে বন্ড পেয়ার ইলেকট্রন কয় জোড়া, এগুলো দেখলেই বুঝে যাবা। যাক, এবার আমরা নেক্সট পার্টটাই যাই। হাকেল তথ্য। হাকেল তত্ত্ব থেকে পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা তত্ত্ব এবং পরীক্ষায় আসে। আমরা বেনজিনে ঢুকে যাচ্ছি কেন? আজকে বেনজিনে আমরা খুব বেশি ডিটেইলস পড়বো না, আমরা বেনজিনের অল্প কিছু জিনিস পড়বো, এই অল্প রেজোনেন্স পড়বো আর হাকেল তত্ত্বটা পড়বো। নেক্সট দিন আমরা বেনজিনের আরো ভিতরে ঢুকবো। তো আমরা অ্যারোমেটিকে
আজকে অ্যারোমেটিক কিন্তু টপিক না, আজকে এলিফ্যাটিক টপিক, খালি হাকেল তত্ত্ব আর ইয়াটা পড়তেছি, রেজোনেন্সটা পড়তেছি। হাকেল তত্ত্বটা কিছুই না, 4n + 2 সংখ্যক। n বলতে এখানে কি বোঝায়, এক কয়টা বলয় আছে, ঘর আছে, ঠিক আছে, এটা বলতে n বোঝায়। লাইক আমরা যদি দেখি এই বলয় ধরা হয় সাধারণত 4-এর অধিক হলে, 4-এর অধিক হলে ওটাকে বলয় ধরা হয়। ধরো তোমাকে আমি তিনের একটা এরকম ঘর দিলাম, এটাকে কি তুমি এক বলয় ধরবা, একটা ঘর ধরবা? না, এটা কোনো বলয় না। সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন যখন আমরা দেখবো তখন দেখবো। আগে আমরা বিষয়টা বুঝে নিই যে n এর বলয় যতটা ততগুলা n এর ভ্যালু বসাবো। লাইক এখানে ইলেকট্রন সংখ্যা হবে এই এতটুকু। তাহলে এর ক্ষেত্রে বেনজিনের ক্ষেত্রে বলয় কয়টা? একটা। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 4 × 1 + 2 = 6। এটা ন্যাপথালিনের ক্ষেত্রে বলয় কয়টা? দুইটা। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 4 × 2 + 2 10টা। অ্যানথ্রাসিনের ক্ষেত্রে বলয় তিনটা, তাহলে কয়টা হবে? 4 × 3 + 2 14টা। এই তিনটা পরীক্ষায় খুব বেশি আসে। কার ক্ষেত্রে কয়টা বলয় আছে, কার ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকবে, কার ক্ষেত্রে কয়টা পাই বন্ড থাকবে। পাই বন্ড এটার হাফ হবে আর কি। বাকিটা আমরা জানি ছবিতে এরকম করে দেখানো হয়, এরকম করে দেখানো হয়, এটাও একটা দুই দিকেই বন্ধন আছে, এভাবে করে দেখানো হয়। তাহলে এখানের ক্ষেত্রে কয়টা দেখতেছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5 × 10, প্রতি পাই বন্ড মানে হচ্ছে ডাবল ইলেকট্রন। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও যদি আমরা দেখি এরকম, সরি, এই এটার মধ্যে থাকবে, তারপরে এই এটার মধ্যে থাকবে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, সরি 7টা, 6, 7, 8, 16টা হওয়ার কথা, কিন্তু এখানে 14টা কেন আসছে আল্লাহ জানে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি কিনা দেখো তো। আচ্ছা, এখানে তো দুইটা দিছি, জানি, সরি, ভুলেছি, এখানে একটা হবে, এখানে একটা আছে, এখানে একটা আছে, 7টা, 7 × 14টা। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস পড়ে ফেলবো, অ্যানথ্রাসিন, তারপর নেফথালিন, তারপর কোনটার ক্ষেত্রে কি হয়। এখানের মধ্যে আরেকটা জিনিস যেটা সবাই এড়ায় যায় এবং খুব বেশি পরীক্ষায় আসে, আমরা বই দেখবো একটু পর, বইয়ের কথা সব আমি বলে ফেলতেছি। এরকম একটা প্রোপিনিয়াম আয়ন দেখবো, প্রোপিনিয়াম, সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিন কিন্তু তোমার বেনজিন না, সাইক্লোপ্রোপিন বেনজিন না, সাইক্লোপ্রোপিন আয়ন হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। কারণ আয়ন হওয়ার পরে এটার ক্ষেত্রে খালি দুইটা পাই বন্ধন থাকে। আয়ন হওয়ার আগে এটা থাকে না, আয়ন হওয়ার পরে থাকে। তাহলে তুমি যদি দেখো এটার ক্ষেত্রে কি কোনো বলয় আছে? না, নাই। তাহলে বলয় না থাকলে 4n + 2 তে বসালে কি পাই? 0। আর দুইটা মাত্র ইলেকট্রন থাকার কথা, এবং দেখো দুইটা ইলেকট্রন আছে কিনা। তাহলে হাকেল তত্ত্ব ফলো করে এতগুলো, এটা ফলো করলে এটাকে বলা হবে অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে বুঝলাম এই পয়েন্টটা কি, সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন, এই পয়েন্টটা পরীক্ষায় আসে। যাক, গেল। আমরা নেক্সট পার্টটাই যাই। নেক্সট, বেনজিনের রিং তত্ত্ব, এরোমেটিসিটি মেবি, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যেসব জিনিস পড়ছি এই সবগুলার একটা সাম আপ আমরা এখানে ইউজ করব। আমরা একটু